ये इश्क नहीं आसान, बस इतना समझ लीजिए, एक आग का दरिया है और डूब कर जाना है। সত্যি তো, ভালোবাসা কি এতই সহজ? কিন্তু ভালোবাসা আদপে কি? দেহের সঙ্গে দেহের সম্পর্ক, মনের সঙ্গে মনের, নাকি জন্ম মৃত্যুর সীমা পার করে আবহমান কাল ধরে চলে চলা এক অপার্থিব স্মৃতির নাম ভালোবাসা? লখনৌয়ের প্রেক্ষাপটে গড়ে ওঠা এই কাহিনী নারী পুরুষের নিগড়ে ভেঙে এক আধা ইনসানের, যার ভালোবাসার দাম কেউ দেয়নি। এই কাহিনী মীর সরওয়ার আলী আর মেহেদির। এই কাহিনী যেমন ভালোবাসার অত্যাচারের, ভালোবাসার প্রতিশোধের, তেমনই সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে জয়ী হওয়া ভালোবাসারও। এই কাহিনীটি প্রকাশিত হয়েছিল শারদিয়া নবরজ 1429-এ। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি, ব্রতদীপ। অন্যান্য চরিত্রে পার্থ, ইন্দ্রনীল, বর্ষা, অভিক, দীপম, অধ্যায়, সায়র, রূপঙ্কর, অভিযান, আকাশ। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী, যার মধ্যে আছে ভয়, প্রেম, বিশ্বাসঘাতকতা, যুদ্ধ, আরো কত কিছু। শুনতে থাকুন। ये इश्क नहीं आसान। কামরার ভেতর চিরাগদানের আলোতে রোশনাইয়ের চেয়ে বেশি আঁধার হয়ে আছে। রাতের বেলা বলে এই আলো আঁধারি নিয়ে কেউ শিকায়ত করছে না। তাছাড়া এই কামরার বাসিন্দা শিকায়ত করতেও চায় না। এই আঁধার তার পছন্দ। আন্ধেরা হলেই তো সে আসে, তার মাসুক, তার জান, এ মন। এই যেমন আজ এসেছে। সারাদিন সে ইন্তজার করে তার জন্য, চায় যেন তার আশিক আর পাল তার কাছে থাকুক। কিন্তু সেটা তো মুমকিন নয়। তাই যেটুকু ওয়াক্ত পায় সেটুকুই চেঁচে পুছে উপভোগ করে নিতে চায়। একটা শীতকারে যেন চমকে উঠল কামরার অন্ধকার। কেঁপে উঠল ধূপদান থেকে বের হওয়া গুগ্গুলের ধোঁয়া। তার সাথে গভীর আসলে সে কেঁপে উঠল একটা শরীর। রেশমের চাদরটা হাতের মুঠোয় আরো চেপে ধরল। কনুইয়ের উপর ভর দিয়ে তুলে রাখা শরীরটা দক্ষ শিল্পীর হাতের ছোঁয়া পাওয়া তানপুরার তারের মতন টান টান হয়ে উঠল। হাওয়ায় কাঁপতে থাকা ফুলের ডালের মতন নরম শরীরের ওপর দিয়ে সরীসৃপের মতো আহিস্তা আহিস্তা নিচের দিকে নেমে গেল আরো একটা শরীর। যেন বেহেস্তের বাগিচা থেকে আদম আর হব্বাকে প্রলুব্ধ করেও তার শান্তি হয়নি। দুনিয়াতে নেমে এসেছে মধু পান করতে। সশব্দে সে পান করতে লাগলো নারী দেহের মধু, আর জিভের ছোঁয়া পেয়ে বেজে উঠতে লাগলো সেই শরীরে নানান সুরে। যারা আহিস্তা জানে মন, দুই পায়ের মাঝ থেকে বলে উঠল সেই সরীসৃপ। তোমার আওয়াজ যদি বাইরে কারোর কান অব্দি পৌঁছায় তাহলে 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 কি হবে? নিদালি কণ্ঠে প্রশ্ন করে নারী। তাহলে যে কিয়ামত আসবে। যেভাবে নেমেছিল ঠিক সেইভাবেই নারী দেহ বেয়ে বেয়ে উপরে উঠে গেল সরীসৃপের দেহ। উঠবার পথে নিজের জীব দিয়ে আস্বাদন করে চলল সেই দেহ। ধীরে ধীরে ছিন্ন লতার মতন বিছানায় লুটিয়ে পড়ল নারী। দু হাত দিয়ে সরীসৃপকে জড়িয়ে নিজের ঠোঁট আর জিভ দিয়ে নিতে থাকলো নিজেরই মধুর স্বাদ। জানে মন। নারীর কানের লতিতে আলতো কামড় দিয়ে বলল সরীসৃপ। আদুরে বেড়ালের মতন নিজের গলাটা বাড়িয়ে দিল নারী। তোমার সেই পেয়ারা পাহারাদার কোথায়? কে? জামালি আছে কোথাও? তাচ্ছিল্যের সঙ্গে বলল নারী। আমার একটা তামান্না আছে জানে মন। সরীসৃপের লম্বা লম্বা আঙুল খেলা করে বেড়াতে লাগলো নারীর উন্মুক্ত দেহে। সেই স্পর্শে শক্ত হয়ে উঠতে লাগলো নারীর উত্তুঙ্গ বুকের চূড়া। কি? তোমার ওই পাহারাদারকে একদিন আমাদের এই পেয়ারের খেলায় সামিল করতে চাই। কি বলছো? ও একটা আধা ইনসান, না মর্দ না औरत। ও কি করবে? আর তাছাড়া আমাদের মধ্যে তৃতীয় কেউ আসবে এমন কোনো কথা তো কখনো ছিল না। রাগ করছো কেন জানে মান? তোমার আর আমার মাঝে তো কেউ কখনোই আসতে পারবে না।
না কোনো মানুষ, আর না একঘেয়েমি। মানে তোমার জামালির তো কিছু করার তাকত বা অকাত নেই, কিন্তু দেখতে তো পারে। আমি যখন তোমাকে প্যার করব, ও তাকিয়ে থাকবে ওর ওই বেড়ালের মতন চোখ দিয়ে, তোমার সারা শরীর চাটবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। ভাবো ভাবো জানেমান, একবার ভাবো। ও তোমার কথাতে কি জাদু আছে আশিক? দেখো দেখো একবার, তোমার কথাতেই আমার কি অবস্থা হয়েছে। সরীসৃপের হাত নিয়ে নারীর হাত এগিয়ে যায় নরম সোনালি চুলে ঢাকা ত্রিকোণের দিকে। যদি নিজেদের নিয়ে ওরা এত মত্ত না থাকতো, তাহলে ওদের ঠিকই নজরে পড়তো দরজার বাইরে, যেখানে ওদের অজান্তে ওদের দেখে চলেছিল একজোড়া সবুজ চোখ। শারীরিক সুখ পেতে অপারক সেই একদা পুরুষ শরীরেও জ্বলছিল আগুন, যে আগুন নেভাতে সে অক্ষম। আর তাই প্রথম রিপুর আগুন ধীরে ধীরে বদলে যাচ্ছিল দ্বিতীয়তে। ওই নারী দেহ সে নানানভাবে দেখেছে, নগ্নতার নানার বিভঙ্গে দেখেছে, চোখ খুলে দেখেছে, চোখ বন্ধ করে স্বপ্নে দেখেছে, আর দেখেছে ওই সরীসৃপের সঙ্গে আদিম খেলায় মেতে থাকতে, যার জায়গায় নিজেকে কল্পনা করতে ভালোবাসে। কিন্তু আর না, অনেক হয়েছে, এবার ওদেরও বুঝিয়ে দেবে জমালি কি চিজ। খান সাহেবের মুখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলেন চক কোতোয়ালির দারোগা হনুমান চৌবে। ফর্সা মুখ একেবারে লাল হয়ে উঠেছে, সারা শরীরের রক্ত যেন এসে মুখেই জমা হয়েছে। জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার ফলে বুকটা হাঁপড়ের মতন উঠছে আর নামছে। চিকনের কাজ করা সাদা পাঞ্জাবি ঘামে গায়ের সঙ্গে একেবারে চিপকে গেছে। আর চোখে একবার এসির টেম্পারেচারটা দেখে নিলেন চবে, 18। জ্যৈষ্ঠ মাসের গরমেও ঘরের ভেতরে কনকনে ঠান্ডা। জানলায় লাগানো খসের পর্দায় সকালেই জল ছেটানো হয়েছে, হালকা একটা সুগন্ধ রয়েছে ঘরের এখন। কিন্তু সে সব ছাপিয়ে যে কটু গন্ধটা বারবার চৌবের নাকে এসে লাগছে, সেটা হলো রাগের গন্ধ। খান সাহেবের রাগ, তার সাথে মিশে আছে চৌবের ভয়ের গন্ধ। এত বছর পুলিশের চাকরি করে এই গন্ধগুলো চিনতে চৌবের ভুল হয় না। ঘরের দরজাটা নিঃশব্দে খুলে হাওলদার জগৎরাম উঁকি মারল। এই নিয়ে দ্বিতীয়বার আবার চোখের ইশারায় ওকে বারণ করলেন চৌবে। আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, বারামঙ্গল। আজকের দিনে লখনৌ শহরে কেউ খালি পেটে থাকে না। সারা শহরে নানান জায়গায় ভান্ডারার আয়োজন হয়। জাতি ধর্ম নির্বিশেষে শহরের মানুষ নিজের সাধ্য অনুসারে পুরি, সবজি, ছোলা, চাউল, কারি চাওয়াল বা হালুয়া পুরি খাওয়ায়। প্রথম মঙ্গলবারে চক কোতোয়ালি থেকে খাওয়ানোর আয়োজন হয়। এই নিয়ম আজকের নয়, সেই যবে থেকে এই কোতোয়ালি তৈরি হয়েছে তবে থেকে চলে আসছে এই নিয়ম। এর ব্যতিক্রম হওয়ার তো জো নেই। দারোগার হাত দিয়ে প্রথম বিতরণ শুরু হয়। ধনী দরিদ্রের ভেদ থাকে না দান নিতে। বারামঙ্গলের প্রসাদ খেতে পাওয়াটাই শুভ লক্ষণ মনে করে লখনৌবাসীরা। মানুষ চোখে চৌবে দেখতে পেলেন বাইরে ভান্ডারাতে লম্বা লাইন লেগে গেছে। জ্যৈষ্ঠ মাসের কড়া রোদ মাথায় নিয়ে লোকে দাঁড়িয়ে অপেক্ষা করছে দারোগা সাহেবের। উনি প্রথম কয়েকজনকে খাবার বিতরণ করবার পর অন্যরা দায়িত্ব নেবে। কিন্তু চৌবে বুঝতে পারছেন না। মনে মনে একবার বজরংবলীকে স্মরণ করলেন উনি। জয় বজরংবলী, সংকটটা হনুমান ছুড়াবে। এদিকে হনুমানজি, আরেকদিকে খান সাহাব। নবাবের বংশধর বলে কথা। নবাবই না থাকুক, ঠাটবাট আর রোয়াবের কোনো কমতি নেই। নেতামন্ত্রীদের আনাগোনা লেগেই থাকে ওর হাভেলিতে। একটা ফোন মেলালেই চৌবের ট্রান্সফার হয়ে যাবে ইটোয়া বা মির্জাপুরে। পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছলেন চৌবে। খান সাহেব, জল খাবেন নাকি? একটু বরং জল খান আপনি। টেবিলে রাখা জলের গ্লাসটা এগিয়ে দিলেন ওর দিকে। মাথা নাড়লেন খান সাহেব। आज तो पहला बड़ा मंगल दारोगा साहेब। हनुमान जीर दर्शन करे उनके माला चढ़िए तबेई। সামনে পেছনে মাথা দোলালেন চৌবে। খান সাহেব তো ভান্ডারা দেন প্রতি মঙ্গলে।
শুনেছেন চৌবে, খান সাহেব নাকি হনুমানজির দর্শন না করে জলটুকুও মুখে দেন না। দরজার বাইরে জগৎ রামের ছায়া দেখতে পেলেন চৌবে। ইতস্তত করে বললেন, খান সাহেব, অনুমতি হলে আমি একটু উঠি। হ্যাঁ, বুঝতেই পারছেন আজ প্রথম ভান্ডারা, তাই। ओ हाँ हाँ हाँ, आज तो कतवाली का भांडारा ताई ना। আগে হ্যাঁ, মাফ করবেন চৌবেজি, নিজের চিন্তায় এতই মশগুল হয়েছিলাম যে অন্য কোনো দিকে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন খান সাহেব। উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে গেলেন চৌবে। খান সাহেব, একটা কথা বলছি, যদি কিছু মনে না করেন। বলেন। একটু সাবধানে, মানে বুঝে শুনে কথা বলবেন। মানে বুঝতেই তো পারছেন সময় পাল্টে গেছে আজকাল। মানে বুঝতেই পারছেন এরা সব নতুন যুগের মানুষজন। তার উপর সরকার আর সুপ্রিম কোর্টও। কথাটা পুরো না করে হাত নেড়ে নিজের বক্তব্য বোঝাতে চাইলেন চৌবে। হ্যাঁ, সময় তো পাল্টেছে। কোতোয়ালির মেন গেটে দাঁড়িয়ে একটু হাসলেন খান সাহেব। তা না হলে কি আর মীর সওয়ার আলী খানকে এমন সাধারণ আসামির মতো থানায় হাজিরা দিতে হয়? যাকে আপনার দেরি করিয়ে দিলাম, আমি আসি। আপনার পরামর্শ মনে রাখবো দারোগা সাহেব। কোতোয়ালির বাইরে দাঁড়িয়ে থাকা নিজের সাদা রঙের অ্যাম্বাসেডার গাড়ির দিকে এগিয়ে গেলেন খান সাহেব। ওর যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে থেকে ভান্ডারার দিকে এগিয়ে গেলেন চৌবে। মুখে তো একটা বাজে গালাগাল এসেই গিয়েছিল, কিন্তু সেটাকে গিলে বিড়বিড় করে বললেন, নবাবরা সেই কবে দেশ ছেড়ে চলে গেছে, আর নিজেদের এইসব জারদ সন্তানদের রেখে গেছে। যত সব। বলতে বলতে শালপাতার থালাটা তুলে অপেক্ষামান লোকেদের হাতে তুলে দিয়ে তাকে হাত জোর করে নমস্কার করলেন। বারামঙ্গলের খাবার দান করাও তো অতই পুণ্যের। জয় বজরংবলী মনে মনে হনুমানজির উদ্দেশ্যে একটা প্রণাম ছুড়ে দিলেন উনি। হবলদার প্রতাপ সিং দৌড়ে এলো। স্যার। কি হলোটা কি? স্যার ফোন। ফোন? তা কার ফোন? ওই মেডিকেল কলেজ থেকে ভিসি সাহেবের। ভুরু দুটো কুঁচকে উঠল চৌবে। আবার কি হলো? সাধারণ কিছু তো নিশ্চয়ই নয়। তাহলে তো ভিসি স্বয়ং ফোন করতেন না। মেডিকেল কলেজের স্টাফ আর রোগীর পরিজনদের মধ্যে প্রায় দিন কিছু না কিছু নিয়ে ঝগড়া মারপিট চলতেই থাকে, কিন্তু তার জন্য তো মেডিকেল কলেজের ভেতরে পুলিশের আলাদা একটা ক্যাম্প করাই আছে। ভাবতে ভাবতে থানায় এসে ফোনটা ধরলেন চৌবে। জয় হিন্দ ভিসি সাহেব, বলুন এই সাত সকালে আমাকে কি প্রয়োজন হয়ে পড়লো আপনার? সে কি, আর্কিওলজিক্যাল সার্ভের লোকেরা এসে গেছে? ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, ফোর্স নিয়েই আসছি আমি। হ্যাঁ। খট করে ফোনটা নামিয়ে রাখলেন চৌবে। শালা, থানাতে এসেই যখন সাত সকালে ওই মগ্গাটার মুখ দেখেছিলেন তখনই বুঝে যাওয়া উচিত ছিল আজ দিনটা কেমন যাবে। কোথায় গরম গরম পুরি সবজি খেয়ে একটু জিরিয়ে নেবেন, তা না এখন ওই ছোট এই গরমের মধ্যে। এই আর্কিওলজির ছোকরাগুলোরও বড্ড বার বেড়েছে, সব জায়গায় ছোক ছোক করে বেড়ায়। লখনৌয়ের চৌক এলাকাটা তো ওদের জন্য একেবারে গুপ্তধনের ভাণ্ডার। নবাবী আমলে ওখানে বিরাট এক মহল ছিল, মৎস্যি ভবন। গুগলে তো এখনও এই জায়গাটার নাম মৎস্যি ভবনই দেখায়। ইংরেজরা কামান দেগে সব গুড়িয়ে দিয়েছিল 1857 বিদ্রোহের সময়। ওইখানেই তো তৈরি হয়েছে কিং জর্জ মেডিকেল কলেজ, যেটা এখন ইউনিভার্সিটি হয়ে গেছে, কিন্তু লোকের মুখে মুখে মেডিকেল কলেজই রয়ে গেছে। প্রতাপ সিং, এই প্রতাপ সিং, গাড়ি বের করো। ফোনটা নামিয়ে রেখেই চেঁচিয়ে উঠলেন চৌবে। তুমি জগৎরাম আর বাকি সবাইকে বলো তাড়াতাড়ি জিপে উঠতে। প্রতাপ সিং দৌড়ে এলেন। কিন্তু স্যার ভন্ডারা? আর ভান্ডারা মাথায় উঠেছে সব, তাড়াতাড়ি করো। আমরা পৌঁছবার আগে মিডিয়া এসে গেলেই কালকের কাগজে হেডলাইন হবে, পুলিশ ভান্ডারার পুরি সবজি খেয়ে ঘুমোচ্ছিল। জলদি করো, জলদি করো। কোতোয়ালিতে হইচই পড়ে গেল। ভান্ডারার দিন বলে সবাই একটু এড়িয়ে পড়ে কাজ করছিল, কিন্তু দারোগা সাহেবের হুকুমে বন্দুক আর লাঠি বাগিয়ে সবাই জিপে উঠে বসল। পাশের মন্দিরের পুরোহিতকে ভান্ডারা সামলানোর দায়িত্ব দিয়ে জিপের সামনে সিটে এসে বসলেন চৌবে। মেডিকেল কলেজের দিকে চলো। क्या हुआ टंडन?
গাড়ি রোকলে কেন? হঠাৎ করে গাড়িটা থেমে যেতেই চমকে উঠলেন মীর সরওয়ার আলী খান। আজ শর্টকাটে তাড়াতাড়ি যাবেন বলে ড্রাইভারকে মেডিকেল কলেজের ভেতর দিয়ে গাড়ি নিয়ে যেতে বলেছিলেন। এদিকে রাস্তাটা মোটমাট খালি থাকে, সেখানে হঠাৎ সামনে বড্ড ভিড় লেগে আছে সাহেব, মনে হচ্ছে ব্যাক করে অন্য দিক দিয়ে যেতে হবে। রিয়ার ভিউ মিররে দেখতে দেখতে বলল টান্ডান। এখানে আবার কিসের ভিড় লাগলো? জানালার পর্দা সরিয়ে বাইরের দিকে দেখতে দেখতে বললেন খান সাহেব। হ্যাঁ, ওর বাড়ির গাড়িতে আজও জানলার পর্দা লাগানো হয়। মেয়েরা পড়ালেখা শেখে, চাকরিও করে, কিন্তু বেপর্দা হয়ে ঘুরে বেড়ায় না। ওর মা বা বোন এরা আজও বাইরে বের হলে একটা চাদর দিয়ে গা ঢাকা দিয়ে বের হন। কে জানে সাহেব, আজকাল তো হুজুগের শেষ নেই। কে জানে কোনো ফিল্মের শুটিং টুটিং হচ্ছে কিনা। হর্ন দিয়ে ব্যাক করবার চেষ্টা করলো টান্ডান। शूटिंग? মুখ বেঁকালেন খান সাহেব। थोड़ा पूछना जरा क्या माजरा है? हाँ, মেডিকেল কলেজের মধ্যে শুটিং হওয়া তো একদম উচিত নয়। সেরকম হলে তো আমি ভিসি সাহেবের সঙ্গে কথা বলবো। ये तो अच्छी बात नहीं है। আচ্ছা সাহেব, আমি জিজ্ঞেস করে আসছি। যতটা সম্ভব নিঃশব্দে গাড়ির দরজা বন্ধ করে টান্ডান নেমে গেল। খান সাহেবের চোখ বন্ধ করে মাথাটা এলিয়ে দিলেন পেছন দিকে। দিনের আরম্ভটা খারাপ হয়নি। শামসিকে ফুলের অর্ডার আগে থেকেই দেওয়া ছিল। ওর দোকান থেকে ফুল নিয়ে আলীগঞ্জের মন্দিরের দিকেই যাচ্ছিলেন উনি। তখনই ফোনটা এলো ওর নামে। সালেমপুরের নবাবের বংশধর মীর সরওয়ার আলী খানের নামে এফআইআর করেছে কোনো এনজিও। উনি নাকি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন কাউকে। উনি নাকি এমন অপমান করেছেন কাউকে যে সে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। উনি যেন বোঝেন না এসব নাটক। যার মরবার হয় সে 10টা লোককে জানিয়ে ফেসবুক লাইভে নাটক করে মরে না, নিঃশব্দে নিঃশব্দে নিজের কাজ করে যায়। এই সবই হচ্ছে লোক দেখানি, ওকে বদনাম করবার চেষ্টা। এসব ভাবতে ভাবতেই মুখটা বেঁকে উঠল খান সাহেবের। সাহেব, টান্ডানের হালকা গলার ডাকটা শুনে সোজা হয়ে বসলেন উনি। ওই সাহেব, সামনে খোঁড়াখুঁড়ি হচ্ছিল তো ওখানেই দুটো কঙ্কাল পাওয়া গিয়েছে। ওই সেটা দেখতেই সব ভিড় করেছে। कंकाल এখানে? একটু অবাক হলেন খান সাহেব। এইসব এলাকায় তো নবাবদের মহল ছিল, বলা ভালো মাচ্ছি ভবনের এত ভেতরে নবাবী হারেম ছিল। খান সাহেবদের লাইব্রেরিতে পুরনো লখনৌয়ের অনেক মানচিত্র রাখা আছে। মাচ্ছি ভবন, পরীখানা, লঙ্কা, যেসব মহল বা বাগানের আজ আর অস্তিত্ব নেই, সেই সব অতীত ছবি হয়ে আটকে আছে ওর লাইব্রেরিতে। অবসর সময় সেই সব মানচিত্র আর ছবিতে চোখ বোলান উনি। হাতির দাঁতের কাজ করা ছড়িটা ভালো করে ধরে গাড়ি থেকে নামলেন খান সাহেব। গাড়িটা একটা সাইডে লাগিয়ে এসো। ব্যাপারটা দেখতে হবে। ভিড়ের দিকে এগিয়ে গেলেন উনি। ফিরিঙ্গি পানি, আতরের গন্ধ আর খান সাহেবের ব্যক্তিত্ব ভিড়ের মধ্যে ওকে আলাদা করে রাখল। ভিড় দুভাগে বিভক্ত হয়ে ওকে আগে এগিয়ে যাওয়ার রাস্তা করে দিল। এইসব সময় খান সাহেবের নিজেকে বেশ একজন অসাধারণ ব্যক্তিত্ব বলে মনে হয়। যদিও বংশমর্যাদা ইত্যাদির কারণে উনি জানেন যে এইসব সাধারণ জনতার থেকে আলাদাই বটে। আজ ভিড়ের এইভাবে বিভক্ত হয়ে যাওয়া দেখে ওর আর একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত মুসার সামনে যেভাবে রেড সি দুভাগ হয়ে গিয়েছিল। নমস্কার খান সাহেব। হাত জোর করে সামনে দাঁড়িয়ে থাকা সাফারি স্যুট পরা মানুষটাকে চিনতে না পারলেও সেটা জাহির হতে দিলেন না খান সাহেব। ডান হাতটা কপাল আর মুখের মাঝামাঝি রেখে বললেন, नमस्ते नमस्ते। तो क्या हुआ है এখানে? हाँ, सुनलाम कि सब कंकाल टंकाल बरामद हुआ है। আগে খান সাহেব, এইখানে নার্সদের নতুন হোস্টেল হবে, তাই ভিত খোঁড়ার কাজ চলছিল। ওখানে আসুন না, এইদিকে এইদিকে। এই সরো 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 সবাই। সামনে দাঁড়ানো মিস্ত্রি আর মোবাইল হাতে উৎসাহীদের সরাতে সরাতে লোকটা খান সাহেবকে নিয়ে এগিয়ে গেল সামনে ব্যারিকেড করে রাখা জায়গাটার দিকে। এইখানে আগে একটা ফোয়ারা লাগানো গোলাপ বাগ ছিল না? এদিক ওদিক দেখতে দেখতে খান সাহেব প্রশ্ন করলেন, क्या अंग्रेजों के जमाने का? হ্যাঁ, মানে ওই আর কি, সবই তো বোঝেন আপনি। লোকটা একটু ইতস্ততভাবে বলল, নতুন ডিপার্টমেন্ট খুলবে, জায়গা চাই, তাই জন্যই। মাথা নাড়লেন খান সাহেব। হ্যাঁ, নতুনের জন্য পুরনোকে, তা সে যতই উপকারী বা সুন্দর হোক, তাকে জায়গা তো ছেড়ে দিতেই হয়। খান সাহেবের বুক ঠেলে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অনেকদিন পরে এইদিকে এলেন উনি। ছোটবেলায় মিয়া সাহেবের হাত ধরে বিকেলের হাওয়া খেতে এখানে আসতেন উনি। আর না, উনি একলা উনিই আসতেন, আর কেউ না।
আর কেউ কোনোদিন ছিল না। এই দেখুন, এইখানেই ওই ফোয়ারাটা ছিল। হাত দিয়ে একটা জায়গা দেখালো লোকটা। সাদা মার্বেলের টুকরো তখনও ছড়িয়ে পড়ে রয়েছে পাশে। মাথাহীন দুটো পরী তাদের ভাঙা পাখা নিয়ে শুয়ে রয়েছে। খান সাহেবের মনে পড়ল পরস্পরকে জড়িয়ে ধরে রাখা ওই পরী দুটো ছোটবেলায় তার কাছে খুব কৌতূহলের বিষয় ছিল। মিয়া সাহেব যদিও খুবই অপছন্দ করতেন ফোঁয়ারার উপরে লাগানো ওই মূর্তিটাকে, বলতেন ওটা পাপের চিহ্ন। ভেঙে দেওয়ার পরও পরী দুটোকে আলাদা করা যায়নি। মাথা ভাঙা পা ভাঙা অবস্থাতেও ওরা একে অন্যকে কি তীব্রভাবে জড়িয়ে রেখেছে। ওইদিকে তাকিয়ে গাটা কেমন ঘিন ঘিন করে উঠল খান সাহেব। এই যে এইখানে ফোয়ারাটা নিচে ঘুরতেই, এই দেখুন, সাবধানে পা ফেলবেন। লোকটার ইঙ্গিত করার দিকে তাকাতেই অবাক হয়ে গেলেন খান সাহেব। প্রায় 15 হাত নিচে একটা গর্ত, আর সেই গর্তের ভেতরে শুয়ে রয়েছে। আসলে ভিসি সাহেব একটু বাস্তুশাস্ত্র মেনে চলেন আর কি। লোকটার বলা কথায় গর্তের দিক থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকালেন খান সাহেব। উনি বললেন একটু বেশি গভীর করে খুঁড়তে, দিন দেখে ওখানে বাস্তু পূজা করে তারপর কাজ শুরু হবে আর কি। তাই জন্যেই, না হলে তো হয়তো এরা চাপাই থেকে যেত। নিজে করা রসিকতায় নিজেই হে হে করে হেসে উঠল লোকটা। খান সাহেব হাসতে পারলেন না। গা গোলানোটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। সকাল থেকে জল পর্যন্ত মুখে পড়েনি। চোখ দুটো যেন ঝাপসা হয়ে আসছে। মাথাটা একবার ঝাঁকিয়ে নিয়ে ভালো করে গর্তটার দিকে তাকালেন। দুটো অতি প্রাচীন কঙ্কাল পড়ে রয়েছে। মাটির মধ্যে সাদা ফুলের মতন তাদের পাঁজরের হাড় ফুটে রয়েছে। কঙ্কাল দুটি বোধ করি মেয়েদের কারণ। একটির মাথার খুলির কাছে ঝিলিক দিয়ে উঠছে, পাথরের পান্নার সবুজ রং। অন্য খুলিটাও দেখতে গিয়ে আঁতকে ওঠেন খান সাহেব। ওকে, ওই অন্য কঙ্কালটা এমন হাত তুলে কি বলছে? না না, সে কি করে হয়? কঙ্কাল আবার হাত তুলতে পারে নাকি? কিন্তু ওই তো ডান হাতটা তুলছে। তো ওই তো ডান হাতের অনামিকাতায় একটা মুক্ত আংটি। গর্তের দিকে আরেকটু ঝুঁকে গেলেন খান সাহেব, আর তখনই ध्यान से চেঁচিয়ে উঠল একটা ছেলে। आगे मत जाइए, रुक जाइए, आगे खतरा है, रुक जाइए। সারা শরীরে কেমন যেন একটা শিরশির করছে খান সাহেবের। গায়ে মাথায় ওটা কি চলে বেড়াচ্ছে? মাকড়সার মতো। মাকড়সা কথাটা মনে হতেই ধরফর করে উঠে বসতে চাইলেন উনি, কিন্তু পারলেন না। আঠার মতো একটা চ্যাটচ্যাটে ঘুম যেন তার চোখে জড়িয়ে রয়েছে। কিন্তু উনি তো জেগে, তাই না? তাহলে কেন উনি চোখ খুলতে পারছেন না? দম বন্ধ লাগছে কেন? উনি কোথায় রয়েছেন? আমাদের কাছে আছো তুমি। একটা অদ্ভুত ফ্যাস ফ্যাসে আওয়াজ শুনতে পেলেন খান সাহেব নিজের কানের কাছে। অদ্ভুত একটা কর্কশ স্বর, যেন কোনো ফুটোর মধ্যে দিয়ে আওয়াজটা আসছে। একটা নয়, বেশ কয়েকটা ফুটো ছড়িয়ে যাচ্ছে আওয়াজটা চারিদিকে। কে তোমরা? জিজ্ঞেস করতে চাইলেন খান সাহেব, কিন্তু গলা শুকিয়ে কাঠ। পুরো মুখে কে যেন কাঠের গুঁড়ো ভরে দিয়েছে। জিভ অবধি নাড়াতে পারছেন না উনি। কাঠের গুঁড়ো নাকি? না না, এত মাটি। হ্যাঁ, মাটি মাটি তো। ওর নাকে মুখে মাটি ভরে রয়েছে। কেমন লাগছে মেয়েটি? খুব কষ্ট হচ্ছে? শৈশবের হারিয়ে যাওয়া ডাকনামটা শুনে চোখ দুটো বড় বড় হয়ে গেল খান সাহেবের। না, তা কি করে হবে? ওর চোখ তো বন্ধ। গাগুলোনো চ্যাটচ্যাটে কিছু একটা দিয়ে যেন ওর চোখ আটকে দেওয়া হয়েছে, অনেকটা সেই দিন যেমন বাজ্জি ভাই। না না, ওই কথা আর ভাববেন না খান সাহেব। তার চেয়ে কে ডাকছে ওকে সেটা দেখা। কিন্তু দেখবেন কি করে? বুঝবেন? হ্যাঁ, বুঝে দেখা দরকার কে ডাকছে ওকে। বললে না তো মেহেদি, কেমন লাগছে তোমার? চোখে মুখে মাটি ঢুকছে, নাকে মাটির সঙ্গে পিঁপড়ে কিচো সব আছে। জানো মেহেদি, আমার নাকে না একটা কিচো ঢুকেছিল। আমি চিৎকার করবার জন্য মুখ খুলেছিলাম, কিন্তু আমার মুখে মাটি ঢুকে গেল। আমি হাত দিয়ে মুখের উপর থেকে মাটি সরানোর কত চেষ্টা করলাম, পারলাম না। জানো কেন? উত্তরটা উনি জানেন, কিন্তু তবুও শুনতে চান উনি। কারণ জবাবটা পেলেই যে উনি বুঝতে পারবেন কে কথা বলছে। ওর মন বলছে সেই, কিন্তু তা কি করে সম্ভব? সে তো তাকে তো
আমার হাত দুটো যে ভাঙা ছিল এইখান থেকে কনুইয়ের কাছ থেকে হাত দুটো ভেঙে দিয়েছিল। হ্যাঁ, ভেঙে দিয়েছিল ওরা। মিয়া সাহেবের হাতির দাঁতের কাজ করা ওই ছুরিটা, যেটা এখন খান সাহেব ব্যবহার করেন, ওইটা দিয়েই তো মারা হয়েছিল ওর কনুইয়ের গাঁটে, 2 হাতে। কিন্তু ও কি করে এখানে এলো? कौन हो तुम? কে তুমি? জানা জবাবটা যেন আবার জানতে চাইলেন উনি। আমি কি? আমাকে ভুলে গেলে মেহেদি? কষ্ট ঝরে পড়লো এই আওয়াজটা থেকে। না না, বলতে চাইলেন খান সাহেব, ভুলেননি উনি। কি করে ভুলবেন উনি ওকে? কিন্তু বলতে পারলেন না, কারণ মাকড়সার মতন সেই জিনিসটা আবার ওর শরীরে ঘুরতে শুরু করেছে। কিন্তু এটা বোধহয় মাকড়সা নয়। মাকড়সার তো 8টা পা থাকে, তাই না? কিন্তু এটার তো 8টা পা নেই, 2, 5, 5টা। তাহলে কি ওটা কারোর হাত? কার হাত? ওর শরীরই কেন? চেঁচিয়ে উঠতে চাইলেন খান সাহেব, কিন্তু গো গো ছাড়া আর কোনো দুর্বোধ্য বৌদ্ধ শব্দ বের হলো না ওর মুখ দিয়ে। কি হলো? কি হলো? মামাজি, মামাজি! কে কে ডাকছে? কাকে ডাকছে? বুঝবার চেষ্টা করলেন খান সাহেব। আওয়াজটা যেন চেনা চেনা লাগছে। ওকে কি ডাকছে কেউ? নার্স, নার্স, ডাক্তার সাহেবকে ডাকুন। মামাজির বোধহয় জ্ঞান ফিরে আসছে। আসফির আওয়াজ না? হ্যাঁ, ও তোর ছোট বোন রেহানার ছেলে আসফি। জ্ঞান ফিরছে? তার মানে উনি এতক্ষণ অজ্ঞান ছিলেন। তার মানে এতক্ষণ যা দেখেছিলেন, অনুভব করছিলেন, সবই স্বপ্ন ছিল। কিন্তু তাই যদি হবে, তাহলে উনি চোখ খুলতে পারছিলেন না কেন? কথা বলতে পারছিলেন না কেন? বুকের কাছে কি একটা চেপে রয়েছে, চোখটা কে যেন টানছে। কি দিল চোখে? এত জ্বালা করছে কেন? মাথাটা সরিয়ে নিতে চাইলেন খান সাহেব, পারলেন না। যেমন পারতেন না ছোটবেলায় বজ্জি ভাইয়ের হাতটা নিজে প্যান্টের ভেতর থেকে সরিয়ে নিতে। কি বুঝলেন ডাক্তার সাহেব? আসফির গলায় চিন্তার ছোঁয়া। প্রেশারটা শুট আপ করেছে। স্ক্যানের রিপোর্ট তো ঠিকই আছে, হ্যামারেজ নেই। তো জ্ঞান ফিরছে না কেন সেটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে প্রচন্ড রকমের একটা শক পেয়েছে। একটা আবেগহীন কণ্ঠ বলল, আসলে ভাই সাহেব সকাল থেকে কিছুই খাননি, তার উপর থানা পুলিশ। রেহানা? আওয়াজ শুনে বুঝবার চেষ্টা করলেন খান সাহেব। আজকে 3টা অবজারভেশনে রাখছি, কাল অবস্থা বুঝে। অচেনা কণ্ঠ বলল, বোধহয় ডাক্তার ওটা। একটু নিস্তব্ধতা। তারপরই রেহানার আওয়াজ পেলেন খান সাহেব। কি দরকার ছিল তোমার ওই হিজড়েটাকে ভাই সাহেবের স্টুডিওতে আনবার? তুমি তো ভালো করেই জানতে ভাই সাহেব এই ধরনের লোকেদের একেবারেই সহ্য করেন না। মা, ঈশা হিজড়ে নয়, ও ট্রান্স ওমেন। ইংরেজিতে বললেই মানে বদলে যায় না আসফি। এই ধরনের লোকেদের আমরা হিজড়েই বলি। আজ তোমার জন্যই ভাই সাহেবের এই অবস্থা। না তুমি ওই ছাক্কাটাকে বাড়িতে আনতে, আর না ভাই সাহেব এত রেগে যেতেন। রাখবার মতন তো এমন কিছুই হয়নি মা। ঈশা ভালো স্কেচ করে। মামাজি তো সেদিন বললেন যে ওর একজন ভালো স্কেচ আর্টিস্ট চাই। তাই তুমি ওই ছাক্কাটাকে নিয়ে চলে এলে? কাউকে কিছু জিজ্ঞেস করবার প্রয়োজন বোধ করলে না? মা মা মা, বারবার ওই শব্দটা বলো না। বলবো, 1000 বার বলবো। আওয়াজ চাপা হলেও রেহানার রাগ স্পষ্ট বুঝতে পারলেন খান সাহেব। ভালো লাগছে ওর, খুব ভালো লাগছে। অন্তত কেউ তো বুঝলো ওর কষ্টটা। কেউ বুঝতে চায় না, কোনো দিনও বুঝতে চায়নি কেন উনি এত ঘৃণা করেন ওই আধা মানুষগুলোকে। শুধু ওদের নয়, ওই যারা ভালোবাসার নামে সমকামিতাকে প্রশ্রয় দেয় তাদেরও ঘৃণা করেন উনি। মন প্রাণ দিয়ে ঘৃণা করেন ওই বিকৃত রুচির মানুষগুলোকে। এত রাগ, এত ঘৃণা তোমার মনে মেহেদি? আবার সেই আওয়াজ, যাকে একদিন মাটি চাপা দিয়েছিলেন উনি, মাটি খুঁড়ে আজ সে বের হয়ে আসছে। কি করে? এত নফরত নিয়ে কি করে বেঁচে আছো জামালি? সেই ফ্যাস ফ্যাসে স্বর আবার। কাকে বলছে? জামালিটা আবার কে? কি হচ্ছে এসব? উনি তো জেগে গিয়েছিলেন, তাই না? তাহলে আবার এই স্বপ্নটা? আসফি, আমার ছেলে হয়ে তুমি এত বোকা কি করে হলে? রেহানার গলা,
তার মানে তো উনি জেগে আছেন। কি হচ্ছে এইসব? উনি কি পাগল হয়ে যাচ্ছেন? মানে? সহজ কথা, সব সম্পত্তি ভাই সাহাবের নামে, কিন্তু ওর কোনো উত্তরাধিকারী নেই। চোখে দেখতে না পেলেও খান সাহেব যেন বুঝতে পারলেন আসফি মাথা নেড়ে সায় দিচ্ছে নিজের মায়ের কথায়। রেহানা বলল, আর তো কটা দিন। ভাই সাহাবের অবস্থা খুব একটা সুবিধের মনে হচ্ছে না আমার। উইল করবার আগেই যদি ওর কিছু হয়ে যায় তাহলে সব সম্পত্তি তোমারই হবে। আমার ভয় শুধু একটাই। কি? এখন অবধি তো উনি কোনো উইল করেননি। জ্ঞান ফিরলেও যে সেটা না করেন, কিংবা করলেও সেটা যেন তোমার ফেভারে হয়, সেটা দেখতে হবে। চলি আমি, বিকেলে আবার আসবো। আর হ্যাঁ আসবি। একটু দূর থেকেই রেহানার আওয়াজ ভেসে আসে দরজার কাছ থেকে। খেয়াল রেখো, ভাই সাহাব যেন জানতে না পারেন যে তুমিও। শেষের শব্দটা বুঝতে পারলেন না খান সাহেব। হঠাৎ সারা গায়ে কাঁটা দিয়ে উঠল তার। কিরকম একটা বিদঘুটে আওয়াজ আসছে না? ঠিক যেন না না না, ঠিক কি সেটা ধরতে পারছেন না খান সাহেব। অনেকটা যেন থার্মোকল কাটার ঘ্যাস ঘ্যাসে আওয়াজের মতো। এই আওয়াজটা একেবারে সহ্য হয় না। আর্ট কলেজেও ভীষণ অসুবিধে হতো, সবাই হাসত। অনেকেই তো ইচ্ছে করে উনি এলেই থার্মোকল কাটতে বসত। গালে আবার সেই স্পর্শ পেলেন খান সাহেব। আজটা শক্ত কিছু ঘুরে বেড়াচ্ছে। গা গুলিয়ে উঠল ওর। বমি আসছে, কিন্তু মুখে ভরা ওই কাঠের গুঁড়ো আর মাটি যেন প্রত্যেক ওয়াকের সঙ্গে গলার দিকে নেমে যাচ্ছে। কাশতে শুরু করলেন খান সাহেব, শুকনো কাশি। মামাজি, মামাজি, মামাজি। আসফি ডেকে উঠল ওকে। কষ্ট হচ্ছে মামাজি, কষ্ট হচ্ছে তোমার? না বলতে চাইলেন খান সাহেব, চেয়েও বলতে পারলেন না যে এই কাশি ওর বুক চিরে দিচ্ছে বটে, কিন্তু রেহানার কথাগুলো তো ওর বুকে তীক্ষ্ণ কাঁটার মতো বিঁধে গেছে, যা দিয়ে ক্রমাগত রক্তক্ষরণ হয়ে চলেছে। মা বাবা দুজনেই ভেঙে পড়েছিলেন ওই ঘটনার পর। ছোট্ট রেহানাকে দেখার কেউ ছিল না উনি ছাড়া। ওর সেই ছোট বোন, যাকে উনি কোলে পিঠে করে মানুষ করেছেন, সেই কিনা আজ। বড্ড কষ্ট হয় যেন মেহেদি, যখন তোমার নিজের কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে। ঠিক যেমন কষ্ট তোমার হচ্ছে এখন, অমনি কষ্ট আমারও হয়েছিল যখন তুমি বলেছিলে। কি বলেছিলে মনে আছে তো মেহেদি? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে খান সাহেবের। বুকের উপর থেকে ভারটা কেন নামছে না? মনে হচ্ছে যেন কেউ চেপে বসেছে। আছি তো, আমি তো তোমার বুকের ওপরেই আছি এখন। সেই আওয়াজটা, হুটোর ভেতর দিয়ে হাওয়ার মতন ছড়িয়ে পড়া সেই আওয়াজটা বলল, যেমন তখন থাকতাম তোমার বুকের ভেতরে, তোমার দিলে, তাই তো বলতে তুমি, তাই না জওয়ালি? আমি নাকি তোমার দিল কা টুকরা, তবুও তুমি আমার সঙ্গে অমন করতে পারলে জওয়ালি? মামাজি। আসফির ডাকে চোখ খুলে তাকালেন খান সাহেব। দুদিন হলো উনি চোখ খুলতে পারছেন, কিন্তু কথা বলা, ঘাড় ঘোরানো, হাত পা নাড়া কিছুই করতে পারছেন না উনি। ডাক্তাররা প্যারালাইসিসের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ওদের মতে এটা শুধুমাত্র মানসিক সমস্যা। ওই গর্তের ভেতর পড়ে যাওয়ার কারণে এবং তারও আগে ওই FIR এর কারণে ওর উপর যে মানসিক চাপ তৈরি হয়েছিল, তার থেকেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু খান সাহেব জানেন আসল কারণটা কি। ওর ঘাড় বাঁ দিকে আটকে রয়েছে, নড়াতে পারছেন না, আর ওই বাঁ দিকেই রয়েছে জানালা। জানালার বাইরে ওই গর্তটা যাতে উনি পড়ে গিয়েছিলেন, সেখানে ওই কঙ্কাল দুটো। কিছু চাই মামাজি? আসফি ওর চোখের সামনে এসে দাঁড়ালো। ও বেচারা নিজেকে দোষী মনে করে দিন রাত নিজের মামাজির দেখাশোনা করছে। তবে খান সাহেবের সন্দেহর বেশিরভাগটাই ও করছে নিজেকে ওর চোখে ভালো প্রমাণিত করবার জন্য। আর ভালো লাগছে না ওর কারোর মুখ দেখতে, কারোর সঙ্গে কথা বলতে। কাউকে আর ভালো লাগছে না। সব স্বার্থপর, লোভীর দল। নিজের ভালো ছাড়া আর কিচ্ছু বোঝে না। চোখ বন্ধ করে নিলেন খান সাহেব, আর অমনি শুনতে পেলেন সেই আওয়াজটা। সবাই স্বার্থপর, তাই না মেহেদি?
তার মানে তুমিও তো স্বার্থপর। আমার সঙ্গে অত বড় বিশ্বাসঘাতকতা করার পিছনে তোমার কি স্বার্থ ছিল মেহেদি? ছিল অনেক বড় স্বার্থ ছিল, কিন্তু সে কথা বলতে পারলেন না খান সাহেব। মুখে যে মাটি ভরা এখনো ওর, মুখ খোলবার চেষ্টা করেন না আর উনি। করলেই ওই মাটি গলার দিকে নেমে যায় আর কাশি শুরু হয়। সে যে কি ভীষণ যন্ত্রণা কাউকে বোঝাতে পারেন না উনি। সারা শরীর কাঠের মতন শক্ত হয়ে পড়ে রয়েছে, আর উনি কেসে যাচ্ছেন। বলো না মেহেদি, সেদিন কেন তুমি সবার সামনে আমার গোপন কথাগুলো বলে দিয়েছিলে? এই আর এক সমস্যা। চোখ খুললে হয় ওই স্বার্থপরদের মুখ দেখতে হয়, নয়তো ওই খোলা গর্তটা, আর চোখ বন্ধ করলে এই আওয়াজগুলো। কবে যে উনি মুক্তি পাবেন এর থেকে? এত সহজে তো তুমি মুক্তি পাবে না জামালি। কে এই জামালি? চোখ বন্ধ করলেই হয় এই ফ্যাস ফ্যাসে আওয়াজ, না হয় মামাজি। মামাজি আসফি আবার ডাকছে ওকে, কিন্তু খান সাহেব আর চোখ খুললেন না। উনি ঘুমিয়ে পড়েছেন ভেবে ও নিশ্চয়ই চলে যাবে এখান থেকে। মামাজি, তোমাকে আমি কিছু বলতে চাই। তুমি বোধহয় ঘুমিয়ে পড়েছ, কিন্তু তবুও আমি বলতে চাই। আসলে তুমি জেগে থাকলে তোমার চোখের দিকে তাকিয়ে আমি হয়তো এই কথাগুলো কখনোই বলতে পারবো না মামাজি। মনে মনে ভুরু কুঁচকালেন খান সাহেব। এমন কি কথা আছে যেটা আসফি ওকে সামনাসামনি বলতে পারবে না? মা বা বাবা কেউ চায় না যে আমি তোমাকে এই কথাগুলো বলি। একটু ইতস্তত করে বলল আসফি। ভাবলেন খান সাহেব, যেন আমি জানি না তুমি কি বলবে, হয়তো সম্পত্তির উত্তরাধিকারের কথা বলবে। এটুকুও মেরুদণ্ড নেই এই ছেলেটার, ছোট থেকেই ভীতু। ওই দিন যে ঈশাকে নিয়ে এসেছিলাম তোমার কাছে, ও আমার সঙ্গে আর্ট কলেজেই পড়ে। দারুণ স্কেচ করে ও, বুঝলে মামাজি। আমাদের ব্যাচের বেস্ট স্টুডেন্টও। উৎসাহের ছোঁয়া লাগে আসফির গলায়। আমি ভেবেছিলাম ওর আঁকা ছবিগুলো দেখলে তুমি খুশি হবে, কিন্তু কিন্তু তুমি যে ওইভাবে রিয়্যাক্ট করবে, আর ঈশাও যে তোমার কথা শুনে, আমি বুঝতে পারিনি মামাজি। কাঁদছে নাকি ছেলেটা? গলার আওয়াজটা এরকম ভাঙা ভাঙা শোনাচ্ছে কেন? একবার কি উনি চোখ খুলবেন? না থাক, তাহলে ছেলেটা হয়তো আর কিছু বলবে না। আমি সত্যি বুঝতে পারিনি মামাজি যে ঈশা এমন একটা কিছু করবে। একটু বড় হওয়ার পর থেকেও নানান লোকের কাছে নিজের অবস্থা নিয়ে নানান কথা শুনে এসেছে। সবাই ওকে ছক্কা, মগা, হিজড়া আর কত কি না বলেছে। তুমি বলো না মামাজি, ও শরীরটা ছেলেদের মতন, কিন্তু মানসিকভাবে যদি ও মেয়ে হয়, এতে ওর কি দোষ বলো? খান সাহেবের ইচ্ছে করছিল একটা চড় মেরে আসফিকে চুপ করিয়ে দিতে, কিন্তু ওর দুর্ভাগ্য, হাত পা বা মুখ কোনো কিছুই উনি নাড়াতে পারছেন না। এই অঙ্গগুলোর কোনোটাই যেন ওর বসে নেই। সেই ঘিনঘিনে ভাবটা আবার ফিরে আসছে, সারা শরীর গুলিয়ে উঠছে ওর। আসলে এইসব অপ্রাকৃতিক মানুষগুলোকে উনি হৃদয়ের অন্তঃস্থল থেকে ঘৃণা করেন। এরা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে থাকতে চায়। পুরুষের দেহে আবার নারীর মন হতে পারে নাকি? ছি! কিন্তু ঈশা কিন্তু তোমাকে খুব শ্রদ্ধা করে মামাজি, মানে করতো আর কি। এই মেডিকেল কলেজেও অ্যাডমিট আছে। একটু যেন বিমর্ষ শোনায় ছেলেটার গলার আওয়াজ। আজ বা কালের মধ্যেই ওকে ডিসচার্জ করে দেবে। ওর সামনে যেতে আমার আর সাহস হচ্ছে না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই জন্যই ওই ছোঁড়া রাত দিন এক করে হাসপাতালে বসে আছে। তাই তো ভাবেন খান সাহেব যে হঠাৎ সবার এত প্রেম কেন উতলে উঠছে তার জন্য। বিনা মতলবে তো কেউ কারোর জন্য কিছু করে না। আর এখানে তো একটা নয়, দুটো স্বার্থ জড়িয়ে আছে, সম্পত্তি আর বন্ধু। মামাজি, তোমাকে একটা জরুরি কথা বলতে চাই। আমি এই বলছিলাম যে আরে কি বলবি, জলদি বল না রে। ভাবলেন খান সাহেব, এত ভনিতা করবার কি আছে? মামাজি, আমি ঈশাকে ভালোবাসি মামাজি। আমি জানি তুমি এই ব্যাপারটা ভালো চোখে দেখবে না, হয়তো নিজের উইলে আমার নাম রাখবে না, কিন্তু তাতে আমার বিন্দু মাত্র যায় আসে না। সুস্থ হয়ে ওঠার পর যদি ঈশা আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায়,
তাহলে আমরা বিয়ে করব। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে থামলো আসফি। চোখ বন্ধ করে কাঠের মতো শুয়ে রইলেন খান সাহেব। অবশ্য উনি চাইলেও নড়তে পারতেন না, নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেলেন উনি। এ কি বলছে ছেলেটা? যে পাপ, যে নোংরামো থেকে উনি সারা জীবন দূরে থাকার চেষ্টা করে এসেছেন, সেই পাপ ওর নিজের ঘরে ঢুকে বসে আছে, আর উনি কিছু টেরই পাননি। ভালোবাসা পাপ নয় মেহেদি। ইশক কোই গুনাহ নেই জমালি। চুপ করো তোমরা। চিৎকার করতে চাইলেন খান সাহেব, কিন্তু পারলেন না। বলতে পারলেন না যে এটা ইশক নয়, এটা ভালোবাসা নয়, এ পাপ। এই ধরনের সম্পর্কগুলো অপ্রাকৃতিক, সমাজের বানানো নিয়মের সঙ্গে খাপ খায় না। এরকমই তো বলতেন মিয়া সাহেব, তাই না? কিন্তু মুখের মধ্যে ভরে থাকা মাটি ওকে কিছু বলতে দিল না। কেন এরকম হচ্ছে ওর সঙ্গে? নির্লজ্জ বেহায়া অরাত, এমন একটা কাজ করবার পরও তোমার সাহস কম হয়নি? আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বলছো? ভারী ব্রোকেরের কাজ করা যুব্বা আর মাথায় রেশমের পাগড়ি পরা এক স্বাস্থ্যবান পুরুষ চেঁচিয়ে উঠল। মাথা নাড়ার সঙ্গে সঙ্গেই জল জল করে উঠল তার পাগড়ির সামনে লাগানো হিরে আর মুক্তোর কলগিটা। কিন্তু এই হিরে মুক্তোর ঝলকানির চেয়েও বেশি যেটা দর্শকের চোখ টানবে, সেটা হলো কলগির উপরে লাগানো একটা পালক, যার নিচের দিকটা সোনালি রঙের আর অপরের দিকটা রক্ত লাল। জামালি জানে নবাব সাহেব এটা বিদেশ থেকে আনিয়েছেন। ওটা সুরখাব, পাখির পালক। আবার জামালি, এই জামালি যার চোখ দিয়ে খান সাহেব এই দৃশ্য দেখছেন। কিন্তু উনি বেশি কিছু ভাববার সুযোগ পেলেন না, কারণ নবাব সাহেবের সামনে দাঁড়িয়ে থাকা এক নারী কিছু বলতে শুরু করল। আমি নির্লজ্জ নবাব সাহেব? তুতে রঙের মসলিনের দুপাট্টায় মাথা ঢাকা ওই নারী বলল, আচ্ছা তা হবেও বা। আপনি যখন বলেছেন আপনি হলেন এই রিয়াসতের নবাব, আমাদের মাই বাপ। না, ভুল বললাম। আপনি আমার কেন, কারোরই তো বাপ নন, সেই যোগ্যতাই তো নেই আপনার, তাই না? কথা শেষ হওয়ার সাথে সাথে বিদ্যুতের ঝলকানির মতন নবাব সাহেবের বাঁ হাত আছড়ে পড়ল ওই নারীর গালে। বদতমিজ! চিৎকার করে উঠলেন নবাব সাহেব। আহত সর্পিনীর মতো ফুঁসে উঠল সেই নারী। ডান হাত দিয়ে নিজের গালটা ছুঁল, যেখানে এখন ফুটে উঠেছে 5টা লাল দাগ। কিন্তু খান সাহেবের নজর সেদিকে না গিয়ে আটকে গেল ওই হাতের চোখ ও সবুজ পাথর বসানো আংটিতে। এই আংটিটা তো উনি দেখেছেন কোথাও। স্টেপ কাটের এত বড় পান্না খুব সহজে দেখতে পাওয়া যায় না। কোথায় দেখেছেন উনি? আমার হাতেই দেখেছো জামালি। আওয়াজটা ছড়িয়ে পড়ল খান সাহেবের কানের পাশে। মনে নেই আমার হাত দুটো ধরে তুই কেমন চুমু খেতে আর বলতে, এত সুন্দর হাত তুমি জীবনেও দেখোনি। তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমার হাত তুমি কখনো ছাড়বে না, কিন্তু তুমি নিজের কথা রাখোনি। ওই আওয়াজের সঙ্গে মিশে থাকা দুঃখ যেন রেণু রেণু হয়ে ছড়িয়ে পড়ে চতুর্দিক। গর্জে ওঠেন নবাব সাহেব। জামালি! কাঁপতে কাঁপতে এগিয়ে আসে। কে? খান সাহেবের মনে হলো যেন আয়নায় নিজেকেই দেখছেন। তাই বা কি করে হবে? নবাব সাহেবের সামনে এসে যে দাঁড়ালো, তার মুখের সাথে হয়তো খান সাহেবের মিল আছে, হয়তো কেন আছে, কিন্তু মিল ওখানেই শেষ। পরিধান, চলন, বলন সবকিছুই অন্যরকম, অন্য ধাঁচের। যে ধাঁচ খান সাহেব খুব ভালো করেই চেনেন এবং মনে প্রাণে ঘৃণা করেন। চকচকে হলুদ রঙের গারারা পরে যে এগিয়ে এলো, তাকে দেখে ওই নারীর মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো একটা শব্দ, জামালি। তোমার বান্দা জামালি। কি ভেবেছিলে তুমি যে তোমার বিশ্বস্ত, তাই তুমি যা ইচ্ছে তাই করতে পারবে? নবাব সাহেবের আওয়াজের নিষ্ঠুরতা কাঁপিয়ে দেয় ওখানে উপস্থিত সবাইকে। শুধু মসলিনের দুপাট্টার ফাঁক দিয়ে এক দৃষ্টে জামালির দিকে তাকিয়ে থাকে সেই নারী। বল জামালি, আমাকে যা যা বলেছিস সব বল এই বজ্জাতের সামনে। হুকুম দেন নবাব সাহেব। হুজুর, কাল সন্ধ্যাবেলায় আমি বেগম সাহিবার কামরার বাইরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ ওর কামরা থেকে কেমন যেন আওয়াজ আসে। ওর কোনো বিপদ হয়েছে ভেবে আমি উঁকি মেরে দেখার চেষ্টা করি।
প্রথমে অন্ধকারে কিছু দেখতে পাইনি, তারপর দেখি যে কি দেখলি? জি জি দেখলাম যে বেগম সাহিবা আর কার একটা যেন নাম ছিল জামালি, ঠিক বুঝতে পারলেন না খান সাহেব। ভালো করে শোনবার জন্য ওর দিকে এগিয়ে যেতে গিয়েও থেমে গেলেন। উনি চলছেন এ কি করে সম্ভব? এই কয়েকদিন তো আশেপাশে তাকালেন খান সাহেব, কোনো নবাবের হারেমের কামরা মনে হচ্ছে এটা। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে চমকে গেলেন উনি। পেছনে হাসপাতালের কামরা, আর সেখানে শুয়ে রয়েছেন উনি। জামালি, ওদিকে কি দেখছো? সেই আওয়াজটা ডেকে উঠল, বলল, সামনে দেখো। দেখো, তোমার বলা একটা কথার কি নতিজা হয়েছিল দেখো। কে যেন জোর করে খান সাহেবের ঘাটটা সামনের দিকে ঘুরিয়ে দিল। সামনের দৃশ্যটা এতক্ষণে পজ হয়েছিল, উনি সামনে তাকানো মাত্রই আবার সবাই সচল হয়ে উঠল। বেগম সাহিবা আর 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 কে জামালি? বেগম সাহিবা আর জামালি? চুপ, একদম চুপ। তুই বল জামালি। হুজুর, আমি দেখলাম যে বেগম সাহিবা আর আসমত বি হাম বিস্তার, ওদের কারো গায়ে একটাও সুতো অবধি ছিল না। ওরা দুজনে একে অন্যকে। বাস বাস। হাত তুলে হুকুম দিলেন নবাব সাহেব। ফিরে তাকালেন ওই নারীর দিকে। কিছু বলতে চাও সোফিয়া বেগম? জবাবের প্রতীক্ষা না করেই দরজার দিকে তাকিয়ে বললেন, ওই কমজাত औरतটাকে নিয়ে এসো। নবাব সাহেবের হুকুম পেয়ে খোঁজা পাহারাদাররা যাকে ধরে আনলো তার অবস্থা দেখে সোফিয়া বেগমের চোখে জল এসে গেল। ওর আশিক অশ্বত, যার ভালোবাসা পেয়ে উনি নিজের সব অপূর্ণ ইচ্ছে, সব অপমান ভুলেছিলেন, সেই অশ্বত। বোঝাই যাচ্ছে স্বেচ্ছায় বা খুব সহজেও খোঁজাদের সঙ্গে আসেনি। পরনের গারারা আর কুর্তা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, সুন্দর করে বাঁধা চুল বাঁধন ছাড়া ছড়িয়ে পড়ছে পিঠে। দুপাট্টা বোধহয় আসার পথেই কোথাও রয়ে গেছে। ছি আসমত আপা, ছি। নবাব সাহেবের ঘৃণা যেন থুতু হয়ে ছিটকে পড়ল অশ্বতবীর মুখে। এমন একটা নোংরা কাজ করতে তোমার বাদলো না? আমার বেগমের সঙ্গে তুমি হামবিস্তার? ছি। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে কিছু একটা ভেবে নিলেন নবাব সাহেব। চোখ খুলে কঠোর গলায় বললেন, যে পাপ তোমরা করেছো তার একটাই শাস্তি, মৃত্যু। তোমাদের দুজনকে আমি মৃত্যুদণ্ড দিলাম। না, চেঁচিয়ে উঠলেন আশরাফি। না নবাব সাহেব, আমাদের দুজনকে না, সির্ফ একজনকেই শাস্তি দিন আপনি। সোফিয়া বেগমের দিকে তাকালেন উনি। সোফিয়া বেগমের চোখে তখন অবিশ্বাসের দৃষ্টি। যাকে নিজের ওয়াফাদার ভেবেছিলেন সেই জামালি বেঈমানি করল। এবার কি তাহলে ওরা আশিকও বেওয়াফাই করবে? আসমতাবির ঠোঁটের কোণে ফুটে উঠল একটা বাঁকা হাসি, যেন উনি বুঝতে পেরেছেন সোফিয়া বেগমের মনের কথা। নবাব সাহেবের চোখে চোখ রেখে বললেন উনি, শাস্তি শুধু আমাকে দিন নবাব সাহেব। যা হয়েছে তাতে শুধু আমার মর্জি ছিল, সোফিয়ার নয়। ওকে আমি জোর করেছিলাম আমার সঙ্গে এই সম্বন্ধ রাখতে। আপনি আমাকে শাস্তি দিন। সোফিয়া বেগমের চোখে জল। আশিক, এই তুমি কি বলছো? এমন কথা বলে আমাদের এই পবিত্র সম্পর্কটাকে অপবিত্র করে তুলো না। তুমি আর আমি দুজনে দুজনকে ভালোবেসেছি, আমাদের সম্পর্কে কোনো নোংরামো নেই। তুমি বুঝছো না জানেমান। বাস বাস, বহুত হুয়া। হাত তুলে বললেন নবাব সাহেব, তোমাদের এই ভালোবাসার নোংরা নাটক দেখবার কোনো শখ আমার নেই। তোমরা দুজনেই আজ মরবে। তোমাদের মৃত্যুতে কেউ ফাতিহা পড়বে না, কেউ তোমাদের মাটি দেবে না। তোমাদের দুজনকে জ্যান্ত পুঁতে ফেলা হবে। খেপে উঠল জামালি, খেপে উঠলেন খান সাহেব। তবে কি ওই দুটো কঙ্কাল, ওই দুই হতভাগিনীর, ওই জামালি, সে কি উনি? ওর জন্যই কি ওদের দুজনের এমন বিভৎস মৃত্যু হয়েছিল? শুধু ওদের দুজনের নয়, আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী, তাই না মেহেদি? কোনো উত্তর না দিয়ে শুধু সামনের দিকে তাকিয়ে রইলেন খান সাহেব, যেখানে খোঁজারা মিলে গর্ত খুঁড়ছে নবাবী হারেমের দুই নারীকে জ্যান্ত কবর দেওয়ার জন্য। হয়তো ওরা আসছেন,
আশরাতাবি পরেছেন গাঢ় নীল রঙের একটা বেনারসি কাপড়ের গারারা, হালকা নীল দুপাট্টায় তার মাথা ঢাকা। ওর তুলনায় সোফিয়া বেগমের সাজগোজ একটু বেশিই জমকালো। ময়ূরকণ্ঠী রঙের গারারা পরে আশরাতাবির হাত ধরে এগিয়ে আসছে। ওই রঙেরই একটা দুপাট্টার ফাঁক দিয়ে ঝিলিক মারছে ওর মাথার পান্না আর মুক্তোর ঝাপটা। ওদের দেখে কে বলবে ওরা নিজেদের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন? মনে হচ্ছে যেন কোনো আশিক নিজের মাসুককে নিয়ে গোলাপবাগে বেড়াতে এসেছে। আর দেখতে পারলেন না খান সাহেব। চোখ বন্ধ করে পেছন ফিরলেন, এগিয়ে গেলেন যেদিকে হাসপাতালের বেডে শুয়ে আছেন উনি। মাটি খোঁড়ার অনবরত আওয়াজ এসেই যাচ্ছে। তারপর হঠাৎ একসময় ধপ করে একটা আওয়াজ হলো, যেন ভারী কিছু পড়ল কোনো গর্তে। বলে চেঁচিয়ে উঠলেন খান সাহেব। ধরফর করে উঠে বসলেন বিছানার উপর। মামাজি! দৌড়ে এলো আসফি। টানা 7 দিন জ্ঞান অজ্ঞানের মাঝে জীবন্ত লাশের মতন পড়ে থাকা মানুষটাকে এমন জেগে উঠতে দেখে অবাক হয়ে গেল। নার্স! ডাক্তারবাবু! কে আছেন? নার্স! চেঁচিয়ে সবাইকে ডাকাডাকি শুরু করে দিল। কোথায় যাচ্ছ মামাজি? उनको रोकने के लिए। বিছানা থেকে নামতেই টলে গেলেন খান সাহেব। আসফি ধরে নিল ওকে। এক টানে হাতে লাগানো স্যালাইন ড্রিপটা খুলে ফেললেন খান সাহেব। उनको रोकने के लिए वो लोग उनको जमीन में जिंदा गाड़ दिया। उनको रोकना होगा। কারা মামাজি? কাদের আটকাতে হবে? उन लोगों को। হাত দিয়ে পেছনে জানলার দিকে দেখালেন খান সাহেব। তারপর ধীরে ধীরে বিছানায় বসে পড়লেন। কোথায় নবাবী মহল? ওখানে তো এখন পড়ে রয়েছে ভাঙা পাথরের টুকরো আর বালি, সিমেন্টের বস্তা। लेकिन वो सब कहाँ गए? कहाँ गए वो सब? বোকার মতো আসফির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন উনি। কারা মামাজি? কোনো উত্তর দিতে পারলেন না খান সাহেব। সত্যি তো কারা? কি বলবেন? স্বপ্নে দেখেছেন যাদের, তাদের খুঁজছেন। উনি জানেন ওটা স্বপ্ন ছিল না, কিন্তু অন্যরা বিশ্বাস করবে কেন? যাদের দেখেছেন তাদের কথা তো ইতিহাসে কোথাও লেখা নেই। কেন কেউ মানবে ওর গল্প? চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে পড়লেন উনি। ধীরে ধীরে কবরখানার গেটটা খুললেন খান সাহেব। ওকে দেখে গার্ড দৌড়ে এসেছিল। মানা করেছেন ওকে। আসফিও সঙ্গে আসতে চেয়েছিল, ওকেও বারণ করেছেন। সাতখান্ডার সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আসলে এখানে যে একলাই আসতে হয়েছিল ওকে। শুকনো পাতা মারিয়ে এগিয়ে চললেন মীর সরওয়ার আলী খান কবরখানার পিছন দিকে। গাছগাছালি দিয়ে ঢাকা সবার চোখের আড়ালে লুকিয়ে থাকা একটা গোপন কাহিনীর মতন ভুলে যাওয়া কবরের দিকে। কবরের মাথার কাছে একটা সাদা ফুলের গাছ রয়েছে, উনি লাগিয়েছিলেন। গাছটার দিকে তাকিয়ে হাসলেন খান সাহেব। গাছটা যেন মাথা দুলিয়ে ওর হাসির উত্তর দিল। অনেক বড় হয়ে গেছে গাছটা। উনি এলেনও তো অনেক দিন না, অনেক বছর বাদে। গাছে ভর দিয়ে অনেক কষ্টে মাটিতে বসলেন খান সাহেব। লাঠি ছাড়া চলাফেরা করতে কষ্ট হচ্ছে আজকাল, কিন্তু তবুও এখানে মিয়া সাহেবের লাঠিটা আনতে পারেননি উনি। হাত দিয়ে পাথরের উপর পড়ে থাকা পাতা আর ধুলো সরানোর একটা বিফল চেষ্টা করলেন। তারপর নিজের রুমালটা দিয়ে কবরের পাথরটা মুছে ভুলে যাওয়া নামটা আবার একবার পড়লেন উনি। মীর সাদাত আলী খান, জন্ম 17ই মে 1970, মৃত্যু 10ই অক্টোবর 1988। নবাব সাদাত আলীর মতন এই সাদাত আলীও জন্মেছিল জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারে। ঠাকুমার কাছে শুনেছিলেন খান সাহেব খুব ডিফিকাল্ট ডেলিভারি ছিল নাকি মায়ের। কুইন মেরি হাসপাতালের হেড ছিলেন যে মাদ্রাজি ডাক্তার, উনি নাকি বাবাকে বলেছিলেন আলীগঞ্জের হনুমান মন্দিরে মানত করতে। পাক্কা সিয়া মুসলমান বাবা রাজি হননি। তখন নাকি ঠাকুমাই বাবাকে গল্প শুনিয়েছিল নবাব সাদাত আলী খানের। নবাব সুজাউদ্দৌল্লার রাজপুত বেগম ছিলেন আলিয়া বেগম। দীর্ঘকাল নিঃসন্তান থাকার পরে ওকে নাকি স্বপ্নে হনুমানজি এসে গরিব দুঃখীদের ভরপেট খাওয়াতে বলেছিলেন। আওয়াধের নবাবরা ধর্মগতভাবে ছিলেন সিয়া, কিন্তু ধর্মান্ধ ছিলেন না। সুজাউদ্দৌল্লা বেগমের আবদারে তাই আপত্তি করেননি। আলিয়া বেগম ভান্ডারা শুরু করেন। এর বেশ কিছুদিন পর গর্ভবতী হন উনি। জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারে জন্মগ্রহণ করেন আওয়াধের ষষ্ঠ নবাব সাদাত আলী খান বাহাদুর, যাকে তার মা আদর করে ডাকতেন মাংলু বলে।
নিজের মায়ের কথা মতো উনি লখনৌয়ের আলীগঞ্জে হনুমানজির বিশাল মন্দির তৈরি করান। ওর আমল থেকেই শুরু হলো জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবারে ধনী দরিদ্র হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে ভান্ডারাতে খাওয়ানো। বাবা আর না করেননি। যতক্ষণ না মা অপারেশন থিয়েটারে ছিল, হনুমান মন্দিরে ঠায় বসেছিল। যখন ড্রাইভার এসে মা আর ছেলের সুস্থ থাকার খবর দিয়েছিল, তখনই উঠেছিল। মন্দির থেকে চলে আসবার আগে ভান্ডারা বলে পুরুতমশাইয়ের হাতে টাকা গুঁজে দিয়ে এসেছিল। সেই শুরু। বারামঙ্গলে আগে ভান্ডারাতে খাওয়া শুরু হয়, তারপর এই পরিবারের কেউ মুখে জল দেয়। ওরা বলেন হনুমানজির রোজা। আজ অবধি সেই প্রথা চালিয়ে যাচ্ছেন খান সাহেব। ওর পর আসফি চালাবে। ছেলেটার কথা মনে পড়তেই মুখে হাসি ফুটে উঠল ওর। ঈশা ने क्या कहा अश्वी? शादी করবে তোমাকে? হাসপাতালের বেডে শুয়ে জিজ্ঞেস করেছিলেন খান সাহেব। চমকে উঠেছিল ছেলেটা, চোখে প্রশ্ন নিয়ে তাকিয়েছিল ওর দিকে। আমি জেগেই ছিলাম যখন তুমি ওই কথাগুলো বলছিলে। ওর না করা প্রশ্নটার উত্তর দিয়েছিলেন খান সাহেব। না মানে মামাজি, আসলে আমি ঈশাকে ইশক করতে হো, তাই তো? খান সাহেবের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নেড়ে হ্যাঁ বলেছিল আসফি। হ্যাঁ হ্যাঁ মামাজি, আমি ওকে ভালোবাসি। হাসপাতাল সে ও ডিসচার্জ হয়ে গেছে? অন্য মনস্কভাবে জানলার বাইরে দেখতে দেখতে জিজ্ঞেস করেছিলেন উনি। বাইরে তখন কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে। কঙ্কাল দুটো এসআইয়ের কর্মচারীরা নিয়ে গেছে। সোফিয়া বেগম আর আসমত বীর কোনো চিহ্ন আর নেই কোথাও, খান সাহেবের মনে ছাড়া। সেদিনের পর থেকে খান সাহেব আর ওই ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজটা শোনেননি। এখন বোঝেন উনি ওই আওয়াজটা কার ছিল। अशफी, হ্যাঁ মামাজি, একবার ঈশানকে আমার কাছে নিয়ে আসবে। চমকে উঠেছিল আসফি ওর কথা শুনে। আগের বার ইসার যাওয়া নিয়ে যা কাণ্ড হলো, তারপর আবার আসফির অবাক হওয়ার তখনও বাকি ছিল। মাফি চাইব ওর কাছে, মাফি। মামাজি, মামাজি। হ্যাঁ সফি, হ্যাঁ। ঈশা কত সাথ নিয়ে আমার স্টুডিওতে এসেছিল নিজের আঁকা স্কেচ দেখাতে, আর আমি কি করেছিলাম বলো তো? ওকে ওকে যাচ্ছে তাই ভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। আমার জন্যই তো মেয়েটা আত্মহত্যা। আসবি ওকে ওকে লড়কি বলবো নাকি লড়কা? বাচ্চাদের মতন জিজ্ঞেস করেছিলেন খান সাহেব। আসবি হেসে ফেলেছিল। ওর আসল নাম ঈশান। শরীর থেকেও পুরুষ, কিন্তু মন থেকেও মেয়ে, তাই আমরা ওকে ঈশা বলে রাখি। জানো মামাজি, ও ফ্রিল্যান্সিং করে পয়সা জমাচ্ছে নিজের সেক্স চেঞ্জ করাবে বলে। খান সাহেবের পরের প্রশ্নটা হতবাক করে দিয়েছিল আসফিকে। अगर वो लड़की না হয়ে সারা জীবন লড়কা হয়ে থাকে, তাহলে কি তোমার ভালোবাসতে কোনো ফারাক হবে? উত্তর দিতে পারেনি ছেলেটা। যে মীর সরওয়ার আলী খানের হোমোফোবিয়া সারা লখনৌতে বিখ্যাত, এলজিবিটি কিউদের বিরুদ্ধে বিশ্বতাজ্ঞার না করে যিনি জল খান না, তার মুখেই প্রশ্ন যেন বেমানান। তুমি কি সত্যিই ওদের সম্পর্কটা মেনে নিলে মেহেদি, নাকি এবারেও কোনো মিথ্যে কথা বলছো? কবরের পাথরে লেখা নিজের বড় ভাইয়ের নামটার উপর হাত বোলাতে বোলাতে হাসলেন খান সাহেব। সোফিয়া বেগমের আওয়াজটা বন্ধ হয়ে গেলেও এই আওয়াজটা ওর সঙ্গ ছাড়েনি। এর জন্যই অপেক্ষা করছিলেন উনি। না, কোনো মিথ্যে নয়, কোনো ছল চাতুরি নয়, একদম সহি, একদম সত্যি। সাদি ভাই ওর চেয়ে 8 বছরের বড়। সেই 18 বছরেরই রয়ে গেল তিনি। উনি বুড়ো হয়ে গেলেন। তাই? হ্যাঁ সাদি ভাই, তাই। আমি আজ বুঝেছি আমি ভুল ছিলাম।
मैं गलत था। মানুষকে মানুষ ভাবতে পারিনি আমি। अंधा একটা চিন্তাধারা বয়ে নিয়ে বেড়াতাম। শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো ব্যবহার করতাম। ভালোবাসা যে পাপ নয়, সে লড়কা লড়কি হোক বা লড়কা লড়কা কিংবা লড়কি লড়কি, সেটা আমি বুঝেছি। বড্ড দেরিতে বুঝলে, তাই না মেয়েটি? আরো একটু আগে যদি বুঝতে তাহলে তাহলে বোধহয় আমিও বেঁচে থাকতাম। আমার সঙ্গে অত বড় বিশ্বাসঘাতকতাটা না করলেই পারতে তুমি। বিশ্বাসঘাত? বিশ্বাসঘাত আমি করেছিলাম নাকি তুমি আমার সঙ্গে করেছিলে সাদি ভাই? হ্যাঁ, जरा सोच के बताओ तो। हाँ, কত বয়স হবে আমার তখন? 7 বছর বোধহয়, তাই না? যখন বজ্জি ভাইয়ের সঙ্গে তুমি আমার আলাপ করিয়ে দিয়েছিলে। হ্যাঁ, মনে আছে তো সাদি ভাই? প্রশ্নের উত্তর নাকি হাওয়ার সরসরানি ছিল, ওটা ঠিক বুঝতে পারলেন না খান সাহেব। তবুও বললেন, उसके बाद কি হয়েছিল সে কথাও নিশ্চয়ই তোমার মনে আছে। উত্তর এলো না কোনো। এই প্রশ্নের যে জবাব পাবেন না সেটা ভালো করেই জানতেন উনি। একটু মুচকি হেসে বললেন, বচ্চি ভাইয়ের প্রেমে আন্ধা হয়ে গিয়েছিলে তুমি। যে কোনো উপায় ওকে নিজের কাছে আটকে রাখতে চাইতে তুমি, তাই না সাদি ভাই? থাক মেহেদি, থাক। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই যথেষ্ট। না সাদি ভাই, থাকবে কেন? এতদিন ধরে তুমি আমাকে বলে এসেছো যে তোমার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাত করেছি। আমি শুনেছি তোমার সব কথা। এবার যে তোমাকে শুনতে হবে। বচ্চি ভাইকে নিজের কাছে আটকে রাখতে তুমি আমাকে এগিয়ে দিয়েছিলে। তুমি জানতে বচ্চি ভাই একজন পিডোফাইল। তবুও দিনের পর দিন আমি মুখ বন্ধ করে সহ্য করেছিলাম ওর অত্যাচার। কেন জানো সাদি ভাই? কারণ তুমি আমাকে বলেছিলে, আমি যেন বজ্জি ভাই আর তোমার সম্পর্কের কথা কাউকে না বলি। আমার সঙ্গে করে চলা বজ্জি ভাইয়ের অত্যাচারের কথা বলতে হলে যে আমাকে তোমার আর ওর সম্পর্কের কথা বলতে হতো সবাইকে। চুপ করেই তো ছিলাম সাদি ভাই। শুধু তোমাকে কয়েকবার বলবার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি শুনতে চাওনি। একটু দম নিলেন খান সাহেব। উত্তর নেই এবারেও। একটা ঘুঘু পাখি টানা ডেকে চলেছে গাছের ডালে বসে। ওপরের দিকে তাকিয়ে পাখিটাকে খোঁজবার চেষ্টা করলেন খান সাহেব। দেখতে পেলেন না। নিমফুলির মিষ্টি গন্ধ ভেসে আসছে। তুমি জানো সাদি ভাই, বচ্চি ভাইয়ের আমাকে দিয়ে আর মন ভরছিল না। রেহানার দিকে কুদৃষ্টি দিয়েছিল। যেদিন আমি দেখেছিলাম বচ্চি ভাই আমার 5 বছরের ছোট্ট বোনটার ফ্রকের ভিতর হাত ঢুকিয়েছে, সেদিন আর সহ্য করতে পারিনি। একটা অন্ধ রাগ আমার মাথার ভিতরে ও আগ জ্বালা দিয়া থা। মীর সাহাবের কাছে গিয়ে বলেছিলাম, তুমি আর বচ্চি ভাই ওই ঘরে ঢুকে মারপিট করছো। তারপর যা করার মিয়া সাহাবি করেছিলেন। চোখ বন্ধ করে গাছের গোড়ায় মাথা লাগিয়ে বসেছিলেন খান সাহেব। মিয়া সাহেব, বাবা, অন্যান্য আত্মীয়রা সবাই হতবাক হয়ে গিয়েছিল সাদি ভাই আর বজ্জি ভাইকে এমন অশালীন অবস্থায় দেখে। তারপর শুরু হয়েছিল মার। বিভৎস রকমভাবে সবাই মারছিল ওদের দুজনকে। বজ্জি ভাই কোনো রকমে নিজেকে ছাড়িয়ে পালিয়েছিল সেদিন। সাদি ভাই পড়ে পড়ে মার খেয়েছিল। নিজের লাঠির হাতির দাঁতের মুখ দিয়ে সাদি ভাইয়ের হাতের গাঁট আর হাঁটুতে মেরেছিলেন মিয়া সাহেব।
বাবার লাথিগুলো সোজা পড়ছিল সাদি ভাইয়ের বুকেতে। উঠোনের এক কোণে দাঁড়িয়েছিল ছোট্ট মেহেদি। মিয়া সাহেব হাতের ইশারায় ডেকেছিলেন ওকে। মেহেদি মিয়া, বুকে হাত দিয়ে দেখো তো ওই লন্ডাটা বেঁচে আছে কিনা। সাদি ভাইয়ের রক্তাক্ত বুকে মাথা লাগিয়ে ওর বুকের দুর্বল ধুকপুকানি শুনতে পেয়েছিল মেহেদি। নেই মিয়াজি, কোনো ধড়কন নেই, শ্বাস भी পড়ছে না। এই কে আছিস? তুলে ফেলে এই লাশটাকে, কবরখানায় নিয়ে গিয়ে ফেলে দে। যাওয়ার রাস্তায় মৌলভী সাহেবকেও খবর দিয়ে দিস। চেঁচিয়ে উঠেছিলেন মীর সাদাত আলীর দাদু, যাকে সবাই মিয়া সাহেব বলতো। मैं जा सकता हूँ मियां साहब? আস্তে আস্তে প্রশ্ন করেছিল মেহেদি। যাও, পরিবারের কারোর হাত থেকে মাটি পেলে হয়তো ছেলেটা মুক্তি পাবে। ইচ্ছে করে মুঠো মুঠো মাটি সাদি ভাইয়ের মুখের উপর ফেলেছিল মেহেদি। তাতে ওর রাগ কম হয়নি। যতদিন না বাজ্জি ভাইয়ের মুখের উপরেও এইভাবে মাটি ফেলতে পারছেন ততদিন অব্দি ওর শান্তি নেই। সাদি ভাই, সাদি ভাই, আমার কথা শুনতে পাচ্ছ? হাওয়াকে প্রশ্ন করলেন খান সাহেব। কি মেহেদি? বাজ্জি ভাইয়ের কি হয়েছিল জানো? না। জানতে চাও? কি করেছিলে তুমি বাজ্জির সঙ্গে? বড়া ইমাম বাড়ার সামনে একটা হাত পা ভাঙা বোবা ভিখিরি ভিক্ষে করছে, দেখেছো? অনেক কষ্টে মাটি থেকে উঠে দাঁড়ালেন খান সাহেব। চলে ইসাহাব বোধ হয় এসে গেছে এতক্ষণে। কংগ্রাচুলেশনস খান সাহেব। শুক্রিয়া শুক্রিয়া। এই যে নতুন চ্যারিটেবল ফাউন্ডেশনটার আপনি আজ উদ্বোধন করলেন, এটার বিষয়ে একটু যদি বলেন। ये मेरा एक प्रायश्चित আপনারা বলতে পারেন। থার্ড জেন্ডার কিংবা সমকামীদের প্রতি আমার মনে অনেক ভুল ধারণা ছিল। আমার ভাঞ্জা আসফি আর ওর বান্ধবী ঈশার সাহায্যে আমার সেই ভুল ভাবনা দূর হয়েছে। এই ধরনের মানুষদের সাহায্যের জন্যেই এই ফাউন্ডেশন। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আমাদের সমাজে আপনার মতন মানুষের খুব প্রয়োজন। শুক্রিয়া শুক্রিয়া। একটু ওই চায় নাস্তার ব্যবস্থা আছে ওই পাশে, না খেয়ে যাবেন না। ফাউন্ডেশনের অফিসের পেছন দিকটায় ধীর পায়ে এগিয়ে গেলেন খান সাহেব। একটা প্রাচীন কুয়ো আছে ওখানে, জামালির কবর ওটা। সব মনে পড়েছিল খান সাহেবের। সোফিয়া বেগমের মৃত্যুর পর জামালির বাঁচবার ইচ্ছে শেষ হয়ে গিয়েছিল। সবার চোখ এড়িয়ে এখানে এসেই ওর জলে নিজের শান্তি খুঁজে পেয়েছিল। সবার চোখের আড়ালে এখানে ঘুমিয়ে সোফিয়া বেগমের বান্দা খোঁজা জামালি। শুনছিলেন সুলেখিকা প্রদীপ্তা রায়চৌধুরী সেনের কলমে ইয়ে ইশক নেহি আসান। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা। পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আজকের গল্পটি বহুদিনের পরিশ্রমের ফসল। আশা করি আপনাদের সঠিক মনোরঞ্জনের মাধ্যমে আমরা খুশি করতে পেরেছি। ভালো থাকবেন, শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।